তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিলেন এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি, জনসমাগম সীমিত করার সুপারিশ পরামর্শক কমিটির। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে 1 জন নিহত, 8 জেলায় সংঘর্ষে 108 জন আহত, আটক 16 জন। সরকারের ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, সংসদে বলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে দ্রুত বিদেশ পাঠানোর দাবি, দেশের স্থিতিশীলতার জন্য জরুরি বললেন ফখরুল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেশে প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধে 4টি সুপারিশ করেছে জাতীয় পরামর্শ কমিটি। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা ও নিরাপত্তা জোরদারের কথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র। সাউথ আফ্রিকা সহ 11টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ। সতর্কতা হিসেবে এরই মধ্যে সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে বাংলাদেশ। রোববার পরিস্থিতি পর্যালোচনার সভায় বসে জাতীয় পরামর্শক কমিটি। করোনার নতুন ধরন ঠেকাতে আসে কয়েকটি সুপারিশ। এর মধ্যে রয়েছে দেশের প্রতিটি বন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ সীমিত করা সহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা। ওমিক্রন ঠেকাতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরও। দক্ষিণ আফ্রিকা থেকে একটি নতুন ভেরিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে সেটিকে চিহ্নিত করেছে এবং সে বিষয়ে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সকল পোর্ট অফ এন্ট্রি গুলোকেও আমরা সতর্কবার্তা দিয়েছি। দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দেবার জন্য যে সমস্ত কার্যকর উদ্যোগগুলি নিতে হয় সেই উদ্যোগগুলো আমরা যথাসময়ে গ্রহণ করেছি। সাউথ আফ্রিকা ছাড়াও করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইটালিতে। ধারণা করা হচ্ছে আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,978 জনের। 843টি ল্যাবে 24 ঘন্টায় 19,811 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 205 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.03%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,75,784 জনে, সুস্থ হয়েছেন আরও 299 জন। এ নিয়ে মোট সুস্থ 15,40,317 জন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের ইসাপুরে 2 পক্ষের সংঘর্ষে সজীব নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিহত হয়েছে। এদিকে টাঙ্গাইল, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহ 10 জেলায় আহত হয়েছে আরও 1.5 শতাধিক। ভোট শুরুর পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় 16 জনকে আটক করা হয়েছে। রোববার সকালে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে বানিয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে 2 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ির দিঘিনালার মেরুন ইউনিয়নে বাঁচা মেরুং ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায় মেম্বার প্রার্থী হোসেন। এ সময় প্রতিপক্ষ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন অন্তত 20 জন। অন্য একটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 3 জনকে আটক করা হয়। বললাম যে স্যার দেখেন, এই যে এখনই দিয়ে গেল, আবার লাইনে কেন? ওনাকে ধরে আনার পরে আমাকে ওই যে এই লোকগুলা, বাঙালি লোকগুলা আইসা দর করে মারধর করছে। আমরা নিচে ছিলাম, পাহাড়িরা হঠাৎ করে উপরে উঠে চিলাই আসে কান্তা মারা শুরু করছে, মানে গুলাল আছে না, গুলাল গুলা।
লক্ষ্মীপুরের রায়পুরের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর হোসেন তার সমর্থকদের নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় অপর প্রার্থী খালেকুজ্জামান ও তার সমর্থকরা তাদের বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে 6 জন আহত হন। এখানে বাইরে হঠাৎ এক গন্ডগোল লাগলো, কে বা কারা করলো, পিছন দিক দিয়ে স্ট্রাইকিং ফোর্স আসছে, আর আয়সা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতি ইউনিয়নের চৌবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত 5 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে নির্বাচনী সহিংসতায় শেরপুর, মেহেরপুর, জয়পুরহাট ও নরসিংদীতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় আটক করা হয় 16 জনকে। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে গুলশানে ব্রিফিং করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্যাস্ট্রোএন্টারোলজি পথিকৃৎ প্রফেসর ডক্টর AQM মহসিন এখানে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর শামসুল আরেফিন, উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, উনি এখানে উপস্থিত রয়েছেন একজন হেপাটোলজিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন এখানে উপস্থিত রয়েছেন, এবং ম্যাডামের সবসময় যিনি ব্যক্তিগত চিকিৎসা সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ ডক্টর আল মামুন সেখানে রয়েছে। এখানে এভার কেয়ারে হসপিটালের যে সকল চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে এনাদের সাথে জয়েন্টলি মিলিতভাবে কাজ করেন, ওনারা অবশ্যই এখানে এই মুহূর্তে উপস্থিত নেই। কাজেই আজকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজকে আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা এবং দেশে বিদেশের লক্ষ লক্ষ মানুষ উদ্গ্রীব উৎকণ্ঠায় রয়েছে, তাদের সঠিক অবস্থাটি জানানোর জন্য আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক প্রফেসর ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ম্যাডামের চিকিৎসার সাথে যারা সম্পৃক্ত, এইবার ম্যাডাম ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যারা সরাসরি ওনার চিকিৎসাতে সম্পৃক্ত তারা দেখতে পেয়েছি যে ম্যাডামের বর্তমান অবস্থা নিয়ে ভীষণ একটা কনফিউশন অবস্থা চলছে। মানুষের মধ্যে সঠিক কোনো স্বচ্ছ ধারণা নেই যে ম্যাডামের সত্যিকারের কী অবস্থা, কী হচ্ছে এবং কী পর্যায়ে উনি আছেন। সেই জন্য আমরা চিকিৎসক যারা কোর ওনার চিকিৎসার সাথে জড়িত তারা নিজেরা ভেবে দেখেছি যে আমাদের মধ্যে থেকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সবাই এবং দেশবাসী সবার সঠিক তথ্য জানার অধিকার আছে, এবং আমাদেরও এটা এখন আমাদের একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমি আপনাদের কাছে এইবারের ভর্তি এবং ভর্তি সংশ্লিষ্ট ওনার কি হয়েছে এবং কি চিকিৎসা চলছে বা চলবে সেই বিষয়ে আমি প্রথমে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা প্রথমে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলছি, তারপরে আপনাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই সে প্রশ্ন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। উনি গত 12ই নভেম্বর শুক্রবার উনি দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার পর বাসায় চলে এসেছিলেন। চলে এসে কয়েকদিন ভালো ছিলেন। হঠাৎ করে আমাদের কাছে ইনফরমেশন গেল যে উনি হঠাৎ করে খুব দুর্বল হয়ে পড়েছেন। এতই দুর্বল হয়ে পড়ছিলেন যে উনি কয়েক কদম হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়ছিলেন। যখন এইরকম একটা অবস্থা সাডেনলি আমরা দেখেছি, তখন আমি এবং ডক্টর SZM জাহিদ হোসেন রাত্রেবেলা এসে দেখেছি যে ম্যাডাম অত্যন্ত ফ্যাকাশে এবং দুর্বল হয়ে পড়েছে। আমরা সেদিন শুক্রবার রাত 2টোর সময় ওনার ব্লাড স্যাম্পল এই বাসা থেকে নিয়ে আমরা পরীক্ষা করায় দেখতে পাই যে সকালবেলা রিপোর্টে আমরা দেখতে পাই যে ওনার হিমোগ্লোবিনটা কয়েকদিন আগেও যা ছিল তার চেয়ে ড্রপ করে গেছে।
এবং ওনার কন্ডিশন দেখে আমাদের তাৎক্ষণিক মনে হয়েছে যে ওনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার। এর প্রধান কারণ হলো, আপনারা এর আগে আমার কাছ থেকে শুনেছেন, হয়তোবা আপনাদের কারো কারো মনেও থাকতে পারে যে এর আগে যখন নাকি করোনাকালীন পরবর্তী জটিলতা থেকে এখানে এসে আমরা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমি 19 জন সাংবাদিক যেই ব্রিফিংটা করেছিলাম, সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে ওনার অন্যান্য কতগুলি নতুন রোগ যেগুলো আগে কখনো ওনার ডায়াগনোসিস হয়নি, সেগুলো আমরা ডায়াগনোসিস করেছি। এর মধ্যে অন্যতম প্রধান আমাদের ডায়াগনোসিস ছিল ওনার লিভারের অসুখটার কথা। সেটা মাথায় রেখে আমরা ওনাকে ভর্তি করাই। উনি বিকাল 4টার সময় ওনাকে আমরা এভার কেয়ার হাসপাতালে ওনাকে ইমার্জেন্সি থ্রুতে ওনাকে ভর্তি করিয়ে কেবিনে নিয়ে যাই। সেখানে উনি রাত 9:20 হঠাৎ করে ওনার ম্যাসিভ রক্তবমি হয়। এই রক্তবমি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা ওখানে ছিলাম বা ছিলাম না, আমরা তাড়াতাড়ি ওই সময় সেখানে যে উপস্থিত হই। সেই সময় খুব দ্রুত ওনার কতগুলি লাইফ লাইন চালু করা হয়, সেন্ট্রাল ভেনাস লাইন, আর্টেরিয়াল লাইন, এবং ফ্লুইড দেওয়া হয় এবং দ্রুত ব্লাড স্যাম্পল নেওয়া হয়। সেই সময় উনি কোলাপস করে শকে চলে গিয়েছিলেন। ওনার রেকর্ডেড ব্লাড প্রেশার সে সময় ছিল উপরেরটা 90, নিচে 50-এর মতো, পালস খুব র্যাপিড ফিবল ছিল, উনি কোলাপস করে গিয়েছিলেন। আমরা বুঝতে পারি যে ওনার ম্যাসিভ খাদ্যনালীতে রক্তক্ষরণ শুরু হয়েছে। সেই সময় থেকে শুরু করে সেটা বাজে রাত 9:30টার মতো। তখন ওনাকে লাইফ সেভিং পারপাসে আমাদেরকে আইভি ফ্লুইড দেওয়া শুরু করতে হয় এবং তার সাথে সাথে আমরা দ্রুত রক্তের ব্যবস্থা করি। এবং আমাদের তখন লাইফ সেভিং করার জন্য আপনারা জানেন যে লিভারের যেই রোগটা ওই সময় আমাদের মাথার মধ্যে ছিল, যে তাতে যদি হেমোরেজ হয় মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকি থাকে। তো সেই সময় ওনাকে 2 ব্যাগ পিআরবিসি বলি আমরা, খুব কনসেন্ট্রেটেড আরবিসি, এবং আরও 2 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং আইভি ফ্লুইড দিয়ে ওনাকে রিসাসিটেট করা হয় পরবর্তী 3 ঘন্টা ধরে। কারণ ওই সময় ওনাকে দ্রুত ওনাকে এন্ডোস্কোপির মাধ্যমে ওনার ব্লিডিং সোর্স বের করে বন্ধ করাটা ছিল লাইফ সেভিং পারপাস। কিন্তু ওনার প্রেশার এবং ওনার পালস এমন ফিবল হয়ে গেছিল, যিনি সিডেট করবেন, যিনি ওনাকে ডিপ সিডেশন ছাড়া এইসব করা যায় না, তিনি সাহস পাচ্ছিলেন না। যখন আমরা ওনাকে রিসাসিটেট করে রাত 2টোর দিকে ওনার ব্লাড প্রেশারটা এবং পালসটা যখন নাকি রিজনেবল হয়েছে, এর মধ্যে আমরা প্রফেসর MS আরিফিনকে আমরা দ্রুত ওনাকে খবর দেই এবং অত্যন্ত আমরা ভাগ্যবান যে উনি তখন চেম্বারে ওনার রুগী দেখছিলেন, উনি খুব দ্রুত চলে আসেন এবং আমরা সবাই দ্রুত একটা সেট আপ তৈরি করতে হয়েছে রাত 3টার সময়। এভার কেয়ারের সমস্ত চিকিৎসক, তাদের বিশেষ করে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, যার আন্ডারে ম্যাডাম এখনও ভর্তি আছেন, ইন্টেন্সিভিস্ট ডক্টর জাফর ইকবাল এবং অন্যান্য টোটাল টিম, তাদের নার্স এবং অন্যান্য সবাই মিলে ওনাকে দ্রুত স্টেবল করে ওনাকে এন্ডোস্কোপি রুমে নিয়ে গিয়ে ওনাকে সিডেশন করে, ডিপ সিডেশন করে প্রফেসর আরিফিন ওনার এন্ডোস্কোপির মাধ্যমে ওনাকে চিকিৎসা শুরু করেন। ওই সময়ে আমরা দেখতে পাই যে ওনার ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অর্থাৎ ওনার সিরোসিস অফ লিভার ডায়াগনোসিস ওই সময় পরিপূর্ণভাবে, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার, যেটা ওনার আলট্রাসোনো, সিটি স্ক্যান এবং লিভার পরীক্ষার মাধ্যমে যাচ্ছিল, এটা ডিকম্পেনসেটেড বলে, অর্থাৎ এটা এতদিন ধরে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এখন এটা কম্পেনসেট আর করতে পারছে না, গিভ আপ করেছে। সেখানে ম্যাসিভ হেমোরেজ হয়ে উনি শকে চলে গিয়েছিলেন। তখন উনি সেই ইসোফেজিয়াল ভ্যারিস ফাইন্ড আউট করে সেখানে উনি ব্যান্ড দিয়ে 6টা ব্যান্ডিং করেন। উনি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ব্যান্ডিং করে ওনার
ইমিডিয়েট ব্লিডিংটাকে কোনো ক্রমে আমরা বন্ধ করতে সমর্থ হই। আবার আমাদের মনে রাখতে হবে যে উনি ডায়াবেটিসের রোগী এবং ওনার হার্ট ফেলিউরের রোগী। ওনার হার্ট ফেলিউর এমন এক পর্যায়ে থাকে যে কোনো কিছু ভলিউম হলে, ডিকম্পেনসেশন হলে ওনার হার্ট ফেলিউর হয়ে যায়। সেজন্য ওই কঠিন অবস্থার মধ্যে থেকেও ম্যাডামকে আমরা রাত 3টা, 3:30 পর্যন্ত রিসাসিটেট করে প্রাথমিকভাবে ব্লিডিং বন্ধ করতে উনি সমর্থ হন। সমর্থ হওয়ার পরে আমরা ওনাকে জ্ঞান ফিরে আসার পরে তাৎক্ষণিক 24 ঘন্টার মনিটরিংয়ে রাখি এবং আমরা কিছু কিছু নতুন মেডিসিন দেই যেগুলো এই ধরনের ব্লিডিং হলে তাকে আমরা যাতে সেটাকে কম্পেনসেট করতে পারি বা ট্যাকল করতে পারি, সেই মেডিসিনগুলি দেই। তার পরের দিন থেকে যেহেতু ওনার একটা ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে, সেটা পরবর্তী পর্যায়ে 1-2 দিন থেকে ওনার স্টুলের সাথে সেই ব্লাডটা যাচ্ছিল। যাওয়ার সত্ত্বেও উনি ব্লাড ট্রান্সমিশন পেয়ে উনি কিছুটা স্টেবল হন। 17 তারিখ অর্থাৎ 14 তারিখে আমরা ইন্টারভেনশন করি। 17 তারিখে আমরা আবার দেখতে পাই যে ওনার আবার খাদ্যনালীতে ব্লিডিং শুরু হয়েছে। তার প্রমাণ হচ্ছে ওনার স্টুল দিয়ে ব্ল্যাক কালার স্টুল আসছে, দ্যাট ইন্ডিকেট যে আবার ব্লিডিং শুরু হয়েছে। তখন আমরা আবার হিমোগ্লোবিন করি। ওনার প্রথমবার হিমোগ্লোবিন নেমে 5.4 হয়ে গিয়েছিল ডে প্রথম যখন আমরা তার হিমোগ্লোবিন করি 13 তারিখ রাতে। এরপরে আমরা আবার যখন হিমোগ্লোবিন দেন, ওনার হিমোগ্লোবিনটাকে উপরে ওঠাতে সমর্থ হই। আবার 17 তারিখে আমরা দেখি যে ওনার হিমোগ্লোবিন ড্রপ করছে। কিন্তু যেহেতু ব্যান্ডিংটা কেবল করা হয়েছে, ওনাকে আবার এন্ডোস্কোপি করলে ওনার এইটা আরও ওনার জন্য ক্ষতিকারক হতে পারে। সেজন্য আমরা 24 আওয়ার্স একটা আইভি ইনফিউশন চালু করি, যেটা শুধুমাত্র যারা সিরোসিস অফ লিভারের রোগীদের ব্লিডিং হয়, যখন আর কোনো উপায় থাকে না, লাইফ সেভিং পারপাসে ওই ওষুধটা দেওয়া হয়। সেটা আমরা কন্টিনিউয়াস ইনফিউশন দিতে থাকি, প্রতি মিনিটে সেই ইনফিউশন চলছিল। এইভাবে আমরা ইনফিউশন শুরু করে ওষুধ দিয়ে আবার ব্লাড ট্রান্সমিশন দেওয়া শুরু করি এবং ম্যাডামকে কিছুটা স্টেবল করতে সমর্থ হই। সেটাও আমরা এই ইনজেকশনটা 5 দিনের বেশি দেয়া যায় না। আমরা যখন 21 তারিখে আসি, 21 তারিখে মনে হলো যে ওনার ব্লিডিংটা আবার স্টপ হয়েছে। এখানে আপনাদেরকে একটা তথ্য আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন নাকি সিরোসিস অফ লিভারের ভ্যারিস রাপচার করে এবং যখন সেটাকে প্রাথমিকভাবে ব্যান্ডিং করে, এটাকে বলা হয় ইভিএল, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। এটা যখন করা হয়, প্রথম 5 দিন থাকে একটা ডেঞ্জার পিরিয়ড এবং সেই সময়ে একটা ব্লিডিং হলে সেটা এক ধরনের টার্ম থাকে। 5 দিন পরে যেটা হয় সেটাকে বলা হয় রিব্লিডিং। এবং যাদের ব্যান্ডিং করা হয়, সিরোসিস অফ লিভারের যাদের ভ্যারিসেস থাকে, তাদের যখন রিব্লিডিং হয়, সমস্ত পৃথিবীতে বেস্ট সেন্টারগুলোতে এই ব্যাপারে সুস্পষ্ট ডেটা আছে। অর্থাৎ ইফ ইউ সি দ্যাট দেয়ার ইজ রিব্লিডিং, দেন ইউ ক্যান গেট শিওর যে নেক্সট উইকে 50% এবং নেক্সট 6 উইকসের মধ্যে 70% চান্সেস অফ রিব্লিডিং। এবং রিব্লিডিং যদি হয়, তখন ইউর চান্সেস অফ কন্ট্রোলিং সেই রিব্লিডিংটা খুবই স্লিম এবং মিনিমাম। অত্যন্ত ভয়ের কথা হলো যে উনি 23 তারিখ থেকে আবার ওনার ব্লিডিং শুরু হলো। সেটা দেখা গেল যে ওনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং আবার ওনার অল্প অল্প করে ওনার টয়লেটের সাথে ব্ল্যাক স্টুল যাওয়া শুরু হলো। 24 তারিখে ওনার এত বেশি ব্লাড যাওয়া শুরু হলো যে এটা কালার আর চেঞ্জ হতে পারছে না। অর্থাৎ ব্ল্যাক হতে হলে স্টুলকে একটা সার্টেন টাইম উপরের পেট থেকে পাস করে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায়। যদি খুব ম্যাসিভ ব্লিডিং হতে থাকে, তখন এটা ইট ডাজন্ট গেট টাইম টু গেট চেঞ্জ ইটস কালার। সো হোয়াট হ্যাপেন্স, এটা কালো এবং ফ্রেশ ব্লাড আসা শুরু হয়ে গেল, এটাকে বলে হিমাটোকিজিয়া। তখন আমরা আবার এই MS আরফিন সাহেব এবং আমাদের এই আরেকজন
দুজনে ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এবং বাংলাদেশে ওনাদের দক্ষতার উপর আমরা যারা প্রফেশনাল আমরা জানি যে বাংলাদেশে কোন সেক্টরে কে বেস্ট, এটার ওনাদের উপরে দক্ষতার উপরে বাংলাদেশে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। আবার লাকিলি আমরা এই দুজনকে পেয়ে যাই। আমরা আবার 24 তারিখে রাতের বেলা ওনাকে আবার রাতে আবার ওনাকে রিসাসিটেট করে ওই অবস্থাতেই ওনাকে আবার জেনারেল ওটিতে না হয়। এবার জেনারেল ওটিতে না হয় এই কারণে যাতে যে কোনো সিরিয়াস কমপ্লিকেশন হলে অন্তত পক্ষে আমরা একটা কিছু ব্যবস্থা করতে পারি যেটা ওনার জন্য হেল্পফুল হবে। তারপরে ওনাকে ওই রাতে ওখানে নিয়ে যাওয়া হয় ব্লাড ট্রান্সফিউশন মধ্যে। আরিফিন সাহেব আবার ওনাকে এন্ডোস্কোপি ঢুকায়, যেটা বাধ্য হয়ে ঢুকাতে হয়েছে আপার জিআই। এইবার দেখা গেল যে ব্লিডিংটা আরেকটু নিচে থেকে হচ্ছে বলে মনে হচ্ছে, যে ম্যাসিভ ব্লিডিং, কারণ এটা যদি আরেকটু উপর থেকে হতো রক্ত বমিটা মুখ দিয়ে আসতো এবং সেটা কালারও চেঞ্জ হতো। তখন ওনার এন্ডোস্কোপ দিয়ে উনি প্রায় প্রক্সিমাল পার্ট অফ দ্য জেজুনা, অর্থাৎ সাধারণত যারা এন্ডোস্কোপি করে তারা স্টমাক ডিডোনামের বেশি দেখে না, কিন্তু ওনার দক্ষতা এবং ওনার জন্য উনি জেজুনাম পর্যন্ত গিয়েছেন, সেখান পর্যন্ত উনি পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারেন নাই। তারপরে উনি রিভার্স করে আবার আমরা ওনাকে সিডেট করা অবস্থাতেই ওনাকে কোলোনোস্কোপি করা হলো। কোলোনোস্কোপি যখন করা হলো আমরা আমাদের অ্যাস্টনিশড হয়ে গিয়েছি, আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারছি না যে ওনার পুরো কোলন রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। ওনাকে প্রেসার দিয়ে সেটা ক্লিন করে করে উপরে উঠতেছে, প্রেসার দিয়ে ক্লিন করে করে উপরে উঠতেছে। ইউ ক্যান ইমাজিন যে কত কলনটা কিন্তু একটা বিশাল একটা প্যাসেজ, সিগময়েড কলন, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং কলন, পুরো কলন রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ ওনার কি পরিমাণ ব্লিডিং ভিতরে ভিতরে ওই 2-3 হয়েছে। উনি এটা ক্লিন করেছেন, ক্লিন করে করে উপরে রক্তের সন্ধান সোর্স খুঁজে পেয়ে জন্য আমরা আইলিয়াম থেকে 40 সেন্টিমিটার উপর পর্যন্ত উনি গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে ওনার যে ম্যাডামের এইবারের যে দ্বিতীয় যে ব্লিডিং এর সোর্সটা সেটা ছিল তৃতীয় ব্লিডিং। 17 তারিখ 18 তারিখ যেটা ছিল এটা একটা দ্বিতীয়, এটা হলো থার্ড। এইটার সোর্সটা পর্যন্ত যেতে পারেনি। যদি যেতে পারতো তাহলে হয়তো আমরা একটা রিঅ্যাসুরেন্স পেতাম। যেভাবেই হোক ওনাকে আবার আমরা সেই লাইফ সেভিং মেডিসিন দিয়েছি, আমরা ইন্টারভেনাস ইঞ্জেকশন দিয়েছি, আবার ওনাকে ব্লাড ট্রান্সফিউশন করেছি। সেটা করে এখন বর্তমানে ম্যাডাম এমন একটা অবস্থায় আছেন যেই অবস্থাটাকে বলা হয় যে আইদার ইউ ডু সাম স্পেসিফিক, সেটা হলো বিশ্বজোড়াই যখন নাকি ভ্যারিসেস বেন্ডিংয়ের পরে রিব্লিড করে, তার একটাই রাস্তা আছে ট্রিটমেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ইউ নিড টু ডু টিপস। এটার নাম হচ্ছে TIPS, টিপস, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট। অর্থাৎ যেই প্রেসারে ব্লাডটা ভেসেলকে হাই প্রেসারে ছিঁড়ে ফেলছে না যেতে, সেটাকে একটা বাইপাস চ্যানেল করে দেওয়া, এবং এটা লাইফ সেভিং। এবং এই টেকনোলজিটা শুধু বাংলাদেশে নয়, এখন যে স্টেন্ট করা হয় এটা এমন একটা হাতের কাজ। আপনাকে বুঝতে হবে যে এটা জুগুলার ভেইন দিয়ে লিভারে যাবে, সেখানে হেপাটিক একটা ভেন এসে এটাকে আইডেন্টিফাই করবে, তারপর পোর্টাল ভেনের সাথে শান করে একটা স্টেন্ট আছে যেটা ওয়ার্ল্ড ক্লাস স্টেন্ট ছাড়া আজকাল এগুলি দেয় না। এটা এই সাবকন্টিনেন্টে তো কেন এই মহসিন সাহেব এবং MS আরিফিন সাহেবরা বলছে যে এটা আশেপাশের দেশ তো নাই, এটা সিঙ্গাপুর, ব্যাংককে এই ধরনের স্টেন্ট নাই, এবং এটা একটা টেকনিক্যাল হাতের কাজ। এই কাজটা ফ্রিকুয়েন্টলি হয় না। আপনাদের বুঝতে হবে যে এটা খুব অ্যাডভান্স সেন্টারগুলো, রেফারাল কেসগুলো করে বিদায় এটা হাতে গোনা 1-2টা সেন্টার করে। এখন ম্যাডাম যে কোনোভাবেই হোক লাস্ট 24 আওয়ার্সের মধ্যে ব্লিডিংটা হয়নি, এখন স্টেবল আছে। বাট আমরা যেটা আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে যে এই যে স্টেবলটা আছে এটা কিন্তু আমরা
ওয়ার্ল্ডের বেস্ট সেন্টারগুলো এই ধরনের রোগীর উপর প্রচুর হাজার হাজার ডেটা আছে যে এই ধরনের রোগীগুলির ম্যানেজমেন্ট যদি ফেইলিউর হয় তাদের নেক্সট স্টেপে কী হচ্ছে এবং তাদের কিভাবে লাইফ সেভিং করা যায়। এবং দেখা গেছে যে ম্যাডামের এখন এই স্টেন্টিং যদি এই টিপস মেথড যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে আগামীতে আবার রিব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। এটা নেক্সট উইকে 50%, নেক্সট 6 উইকে 70%, এবং তারপরেও যদি আল্লাহ না করুক তারপরেও যদি যায়, এটা একটা অবভিয়াস ব্যাপার ঘটতে যাচ্ছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে ক্লিয়ার করতে পারি যে আমরা যা করছি আমরা করছি utmost to the level best possible not only in this country, in this subcontinent. আপনারা জানেন যে এর আগে আমি বলেছি যে ম্যাডাম কেন জানি প্রতিবার যখনই একটা অসুস্থ হচ্ছে একদম ডেথ পয়েন্টে চলে যাচ্ছে ওনার সিরিয়াসনেসটা। এর আগে ওনার মতো একটা পেশেন্ট দেখেন যে কোভিড হয়ে কমপ্লিকেশন হয়ে 2 চেস্ট টিউবে ড্রেনেজ নিয়ে 17 দিন উনি কাটিয়েছেন। প্রতিদিন ফ্লুইড ওনার বের হয়ে এসেছে, প্রতিদিন ব্লাড উনি নিজের চোখে দেখছে যে বের হচ্ছে। এন্ডলেস একটা সিচুয়েশন। সেখান থেকেও কিন্তু আমরা কনফিডেন্টলি আমরা ম্যাডামকে বলেছি ম্যাডাম যাই হোক এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। উনি আমাদের উপর আস্থা রেখেছেন, মনোবল ওনার প্রচণ্ড দৃঢ় এবং উনি আমাদেরকে যথেষ্ট ট্রাস্ট করেন বিধায় উনি এছাড়া ওনার আমাদের আর কিছু করারও উপায় নেই। আল্লাহ রহমতে সেখান থেকে আমরা বের হয়ে আসছি। দ্যাট টাইম উই ওয়ার কনফিডেন্ট, কিন্তু দিস টাইম আমরা কিন্তু হেল্পলেস ফিল করছি এবং ম্যাডাম আমাদের মুখ দেখে সাডেনলি রিয়েলাইজ করছে যে আমরা যেরকম এনথুসিয়াস্টিক ছিলাম সেরকম আমরা নাই, আমাদের মুখ কালো হয়ে গেছে। এমনকি ম্যাডাম প্রফেসর জাহিদকে নাকি জিজ্ঞেসও করেছেন পরশুদিন যে ওদের মুখ এত কালো কেন, ওরা কি আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তখন পরে আবার আমরা গিয়ে ওনাকে আশ্বস্ত করেছি না ম্যাডাম আপনি অসুস্থ হলে তো আমাদের খারাপই লাগার কথা, যেহেতু কিছু করার উপায় থাকেন সেই জন্য আমাদের অনেক সময় উই ফিল হেল্পলেস। তো এখন সিচুয়েশনটা অনেকটা এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি দিয়ে যাচ্ছেন। আমরা মনে করি যে সঠিক তথ্যটা সঠিকভাবে তুলে ধরা আমাদের দেশে, আমরা এখনো মনে করি যে আমাদের সাংবাদিক সমাজ হচ্ছে জাতির বিবেক এবং আপনাদের সঠিক দায়িত্বটাই আপনারা এতদিন ধরে পালন করে এসছেন। অন্তত ম্যাডামের অসুস্থতার ব্যাপারে আমি দেখেছি যে আপনাদের কখনো কোথাও কোনো সময় কোনো রকমের লিনিয়েন্সি ছিল না ওনার সঠিক তথ্যটা জানার এবং সঠিকভাবে মানুষকে জানানোর। সেটা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণকে বিরল অর্জন বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখন 2041 সালের মধ্যে উন্নয়নশীল দেশ গড়ার প্রত্যয় তার। জাতীয় সংসদে 15তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, লক্ষ্য স্থির করে কাজ করলে সাফল্য যে আসবেই এটি তারই বাস্তব প্রমাণ। শেষ হলো একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশন। রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে 9 কার্যদিবসের এই অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সমাপনী বক্তব্যে জাতিসংঘে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তাব পাশ হওয়াকে সবচেয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের সময়ে এ অর্জন বিরল ঘটনা। আজকে আমরা স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়নশীল দেশে আমাদের যে গ্রাজুয়েশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা খুব এত তাড়াতাড়ি হয়নি, এটাও মনে রাখতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে আমরা 2009 সাল থেকে বিভিন্ন পরিকল্পনা যা নিয়েছি এবং তা বাস্তবায়ন করেছি। দেশ পরিচালনায় সঠিক নির্দেশনার কারণে বিএনপির রাজনৈতিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও করোনার মতো মহামারীর পরও দেশের উন্নয়ন অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেনি বলেও অভিযোগ তার। জাতির পিতা যদি বেঁচে থাকতেন
তাহলে স্বাধীনতা 10 বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল, আপনি জেনারেল জিয়ার কথা বলেন, জেনারেল এরশাদের কথা বলেন বা বেগম জিয়ার কথা বলেন, এরা তো আসলে দেশকে কখনো উন্নত করতে চায়নি। ক্ষমতা তাদের কাছে ছিল ভোগের বস্তু। এবারের অধিবেশনে পাশ হয়েছে 9টি বিল, 41টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেয়া এবং উদারনীতি গ্রহণ করায় আন্তর্জাতিক বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে আজ এসব কথা বলেন তিনি। বলেন, বিনিয়োগকারীদের সকল সুবিধা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে চলছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে আইন প্রণয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, আইটি পার্ক গড়া, ডিজিটালাইজেশন সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। জানান, অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেওয়ায় এরই মধ্যে নানা সুফল পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রতি আস্থার ফলে 7% বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে পুনঃবিনিয়োগের মাধ্যমে। আমরা অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলোতে $27 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া সহ বিশ্বের 15টি দেশের 2332 জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বিনিয়োগের জন্য আমরা সম্ভাবনাময় 11টি খাত চিহ্নিত করে দিয়েছি। বিনিয়োগকারীগণ বাংলাদেশে এসব খাতে সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণেও সক্ষম হবে। শুধু সশরীরে নয়, শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা। সম্মেলন থেকে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ প্রতিযোগিতা, ব্যবসায়িক পরিবেশের উন্নতি, অর্থনৈতিক অঞ্চলের সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয়ে জানতে পারছেন বিনিয়োগে আগ্রহীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের অসীম সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়ার বাজার ধরতে পারলে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে বাংলাদেশ। এ সময় বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের নীতি সংস্কারের পরামর্শ দেন। 50 বছরে দেশের জিডিপি হয়েছে প্রায় 40 গুণ। $45 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ, $2,500 মাথাপিছু আয়, গড়ে 6%-এরও ওপর ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি। সাথে চলমান 100 অর্থনৈতিক অঞ্চল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেলের মতো মেগা প্রকল্প। এসবই বদলে যাওয়া বাংলাদেশের আশা জাগানিয়া তথ্য ও পরিসংখ্যান। এসব শক্তিকে পুঁজি করে 2031 সালে মধ্যম আয় আর 2041 সালে উন্নত দেশ গড়ার লক্ষ্যমাত্রা পূরণে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে চায় সরকার। সম্ভাব্য বিনিয়োগকারীরা অন্য দেশের অভিজ্ঞতা আমাদের জানান। আমরা প্রয়োজনীয় সব রকম সংস্কার করব। বাংলাদেশ 16 কোটি মানুষের বাজার, যার দুদিকে চীন ও ভারতের মতো বড় বাজার আছে, যেখানে শুল্ক সুবিধা পায় বাংলাদেশ। বিনিয়োগকারীরা এটা কাজে লাগাতে পারে। সামনের দিনগুলোতে 8%-এর বেশি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে বাজার ও রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে হবে বলে মনে করেন বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিরা। এদেশের উজ্জ্বল সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে আরও বিনিয়োগ করতে চায় জাপানের ব্যবসায়ীরা। তবে শুল্কসহ কাস্টমসের কিছু সমস্যা, আমদানিতে টেলিগ্রাফিক ট্রান্সফারে বাধা, রপ্তানি প্রণোদনায় দেশি বিদেশি প্রতিষ্ঠানের বৈষম্য দূর করা জরুরি।
এলডিসি পরবর্তী সময়ে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শুল্ক হার যৌক্তিক করা, মুক্ত বাণিজ্য চুক্তি করা সহ প্রয়োজনীয় নীতি কাঠামো প্রণয়নে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। দেশে বিদেশে রোড শো, সম্মেলনের মতো আয়োজন সুফল বয়ে আনবে বলে মনে করেন ব্যবসায়ীরা। মার্কেটিংয়ের যে কোনো কিছুর মধ্যে আগে আসে কি হোয়াট অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস, দেন এনগেজমেন্ট, অ্যাটেনশন. So we are actually getting attention, lot of attention. Then some of them will be converted to as potential to actual investor. দেশের পোশাক, চামড়া, আইসিটি, ওষুধ সহ মোট 11টি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে 2 দিনের এ বিনিয়োগ সম্মেলনে। To explore the unbounded opportunities. হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। তাইজুল ইসলাম নৈপুণ্যে 286 রানে গুটিয়ে গেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদির আঘাতে দ্রুত 4 উইকেট হারিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ। দিন শেষে সংগ্রহ 4 উইকেটে 39 রান, লিড 83 রানের। বিনা উইকেটে 145 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। দিনের প্রথম ওভারে সফরকারীদের ব্যাকফুটে ঠেলে দেন তাইজুল। প্রথম সেশনে 4 উইকেটের 3টি নেন বাঁহাতি এই স্পিনার। মধ্যাহ্ন বিরতির পর প্রথম আঘাত ইবাদতের, ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। সেঞ্চুরিয়ান আবিদ আলী ও হাসান আলীকে ফিরিয়ে 5 উইকেট শিকার তাইজুলের। শেষ পর্যন্ত 116 রান খরচায় 7 উইকেট নেন তাইজুল। 44 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দলীয় 25 রানে ফেরেন 4 টাইগার ব্যাটার। নাজমুল শান্ত ও মুমিনুল হক ফেরেন শূন্যতে। 3 উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, 1টি শিকার হাসান আলী। এর আগে প্রথম ইনিংসে 330 রানে অল আউট হয় বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় লড়াই। রাত 8টায় ম্যান সিটির মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম, আর রাত 10:30টায় টেবিল টপার চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। দু দলের লড়াই বরাবরই উত্তাপ ছড়ায়। ইউনাইটেডের বিপক্ষে চেলসির 18 জয়ের বিপরীতে 17টি হার। প্রিমিয়ার লিগে সবশেষ 7 বারের দেখায় রেড ডেভিলসদের হারাতে পারেনি ব্লুজ। তবে এবারের লড়াইয়ে চেলসির দিকে পাল্লা ভারী থাকবে। লিগে শেষ 5 ম্যাচে চেলসির যেখানে 4 জয়, সেখানে ইউনাইটেডের হারই 4টি। চোট সমস্যা রয়েছে দু দলেরই। কন্তে, চিলওয়েল, কোভাসিচকে পাবে না চেলসি। অন্যদিকে লুক শ, ভারানে, পগবাকে পাচ্ছে না ম্যান ইউনাইটেড। সাসপেনশনের কারণে হ্যারি ম্যাগুয়েরও খেলতে পারবে না। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।